মধ্য দক্ষিণ ভারতে একটা সাম্রাজ্যের ক্লাস নেব, সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। আর বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধে জানার আগে আমরা একটু ম্যাপ দেখে নিই, তাতে কি হবে পুরো ক্লাসটা করতে সুবিধা হবে। তো আমরা যখন উত্তর ভারতে আমরা দিল্লিতে যাই, তাহলে দিল্লিতে যদি আমরা দেখি এখানে কি আছে না, তখন সুলতানি সাম্রাজ্য চলছিল। আর সুলতানি সাম্রাজ্য টোটাল এই অঞ্চল জুড়ে সুলতানি সাম্রাজ্য চলছিল। দিল্লিতে শাসন করতো তখন কে না, তুগলক ডাইনেস্টি। তো দিল্লিতে যখন তুগলক ডাইনেস্টি শাসন করছিল, তখন দক্ষিণ ভারতে একটা সাম্রাজ্য তৈরি হয়, তার নাম বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য যদি আমরা ম্যাপে দেখি, তাহলে এই অনুযায়ী একটা জাস্ট তুমি একটা রাইট সাইন করে দাও, তাহলে এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্যের ঠিক ওই ওপরের যে অঞ্চলটা আছে, এটাকে বাহমানি সাম্রাজ্য বলে। তাহলে এই পুরো পোর্শনটাকে বলা হয় বিজয়নগর সাম্রাজ্য, আর এই অঞ্চলটাকে বলা হয় স্যার বাহমানি সাম্রাজ্য। যদিও বিজয়নগর সাম্রাজ্যের যে প্রতিষ্ঠা যে সময়টা, সেটা ছিল কত না 1300, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময়টা ছিল কত না 1336 খ্রিস্টাব্দ। তাহলে 1336 সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, আর বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় 1347 সালে। কত বছরের ডিফারেন্স ছিল স্যার? 11 বছরের ডিফারেন্স। তো এটা ছিল প্রথম। তার মানে এই টোটাল দক্ষিণ ভারতে, যখন উত্তর ভারতে বিজয়নগর সাম্রাজ্য চলছিল, তখন উত্তর ভারতে যখন তুগলক ডাইনেস্টি রাজত্ব করছিল। আর এই সময় রাজত্ব করছিল একটা একদম সেন্টার পয়েন্টে, সেটা কে ছিল না মোহাম্মদ বিন তুগলক। এখানে একদম মোহাম্মদ বিন তুগলক যখন রাজত্ব করে, তখন দক্ষিণ ভারতে একটা সাম্রাজ্য তৈরি হয়, তার নাম বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 1336, আর এই প্রতিষ্ঠাতার নাম ছিল হরিহর আর বুক্কা। এটা সম্বন্ধে একটা কথন আছে। যদিও এই সাম্রাজ্য তৈরি হওয়ার আগে এখানে কতগুলো সাম্রাজ্য তখন রাজত্ব করছিল। কি কি সাম্রাজ্য রাজত্ব করছিল আমরা যদি এটা একটু দেখে নিই, তাহলে যেমন এখানে আসবো কাকাটিয়া সাম্রাজ্য, ঠিক আছে, এখানে আসবো এই জায়গাটা, এই ছিল হয়সালা সাম্রাজ্য। এটা এই অঞ্চলটার নাম কি হয়সালা সাম্রাজ্য। এখানে মাদুরাই ছিল, ঠিক আছে, পাণ্ডুরা রাজত্ব করতো। তো পাণ্ডুরা যারা পাণ্ডু বংশ ছিল, পাণ্ডু বংশ, তাহলে এখানে ছিল পাণ্ডু বংশ, এখানে ছিল স্যার হয়সালা সাম্রাজ্য, আর এই জায়গায় অঞ্চল ছিল স্যার কাকাটিয়া সাম্রাজ্য। তাহলে এই সময় বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়নি, ঠিক এর আগে এই বিজয়নগর যে সাম্রাজ্যটা যে অঞ্চল জুড়ে তৈরি হয়েছিল, এই সময় তিনটে সাম্রাজ্য মেজর রাজত্ব করত। তার নাম হচ্ছে কাকাটিয়া সাম্রাজ্য, একটা হচ্ছে স্যার পাণ্ডুরা সাম্রাজ্য, আর একটা হচ্ছে স্যার হয়সালা বংশ। তাহলে এই তিনটে সাম্রাজ্য বা বংশ বলতে পারি আমরা অ্যাকচুয়ালি। তো এরা ছোট ছোট অঞ্চল জুড়ে রাজত্ব করছিল। আর এই সময় এই বিজয়নগর সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা, তার নাম কি হরিহর আর বুক্কা, এরা এই কাকাটিয়া সাম্রাজ্যের একজন জায়গিরদার হিসেবে কাজ করত। কাকাটিয়া সাম্রাজ্যের জায়গিরদার হিসেবে কাজ করছিল কে? হরিহর আর বুক্কা। এই হরিহর বুক্কার সঙ্গে কার না মোহাম্মদ বিন তুগলক ডাইরেক্ট কি হয় না এদেরকে ধরে নিয়ে চলে যায় দিল্লিতে। যখনই কাকাটিয়া সাম্রাজ্যের জায়গিরদার হিসেবে কাজ করতে থাকে, এদের কাকাটিয়া সাম্রাজ্যের খুব পাওয়ারফুল একজন জায়গিরদার হয়ে যায়। সেই সময় স্যার উত্তর ভারতে স্যার দিল্লিতে শাসন করছিল কে? মোহাম্মদ বিন তুগলক। এদের দুজনকে ধরে নিয়ে চলে যায় দিল্লিতে। আর দিল্লিতে ধরে নিয়ে গিয়ে এদেরকে একটা কন্ডিশন দেওয়া হয়, যে প্রথম তো হচ্ছে তোমাকে মুসলিম ধর্মে দীক্ষিত হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তোমাদেরকে আমি ছেড়ে দেবো, কিন্তু দক্ষিণ ভারতে তুমি শাসন করো, আমরা কোনো প্রবলেম নেই, বাট পুরো শাসন কার্য আমার হাতে থাকবে, অধীনে থাকবে। তো এটা বলা হয়। কিন্তু এরা এখান থেকে কোনো ক্রমে এখান থেকে বেরিয়ে এসে দক্ষিণ ভারতে এসে সাম্রাজ্য তৈরি করে, তার নাম বিজয়নগর সাম্রাজ্য। সালটা ছিল 1336। এই বিজয়নগর সাম্রাজ্য আর সামনে যে বাহমানি সাম্রাজ্য আছে, এটা তো আমরা পরে স্যার একদম এটার আমরা পিকচারের পরে আমরা দেখব, টোটাল নোটস অনুযায়ী করব। এখানে দেখে নাও, আগে বুঝে নাও, এটা বাহমানি সাম্রাজ্য ছিল আর এটা বিজয়নগর সাম্রাজ্য। এই বাহমানি আর বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে একটা কনফ্লিক্ট ছিল, অলওয়েজ একটা কনফ্লিক্ট ছিল পুরো যখনই টোটাল চলছিল এই সময়টা। এই কনফ্লিক্টটা কি সাবজেক্ট নিয়ে তৈরি হয়েছিল? প্রথম তো এই কনফ্লিক্টটা হয়েছিল, এখানে অবস্থান করছিল স্যার রায়চুর দোয়াব। এই দোয়াবটা কি ছিল? রায়চুর দোয়াব, যেটা ছিল তুঙ্গভদ্রা আর কৃষ্ণা নদীর অঞ্চল, দোয়াব অঞ্চল। তাহলে তুঙ্গভদ্রা আর কৃষ্ণা এই দুটো নদীর যে মিলিত জায়গা, সেটা হচ্ছে রায়চুর দোয়াব। আর এখানে ছিল স্যার, এই জায়গাটা ছিল কি না, এটা গোদাবরী আর কৃষ্ণার অঞ্চলের বদ্বীপ। তাহলে গোদাবরী কৃষ্ণা অঞ্চলের বদ্বীপ, রায়চুর দোয়াব, আর এই টোটাল জায়গাটা এখান থেকে এই অঞ্চলটা ছিল স্যার কি
না কঙ্কন উপকূল? এই কঙ্কন উপকূলটা অ্যাকচুয়ালি এই দুটো জায়গা নিয়ে কনফ্লিক্ট হওয়ার কারণ কি ছিল? তার কারণ ছিল এই দুটো জায়গায় খুব উর্বর ছিল, এখানে চাষাবাদের জন্য খুব সুবিধে হতো। তাহলে এই চাষাবাদ যেখানে করবে, যারা করবে, কারা করবে, সেটা নিয়ে একটা কনফ্লিক্ট ছিল, না বিজয়নগর সাম্রাজ্য আর বাহমানি, কারণ দুটোই লাগোয়া ছিল, বর্ডার লাগোয়া ছিল। এই দুটোর জন্য কার দখলে থাকবে সেটা ছিল কনফ্লিক্ট। তাহলে ফার্স্ট কনফ্লিক্ট ছিল কি রায়চুর দোয়াব, যেটা কি কোন কোন নদীর মধ্যবর্তী জায়গা, সেটা হচ্ছে কৃষ্ণা আর তুঙ্গভাদ্রা। আর দ্বিতীয় হচ্ছে স্যার, দ্বিতীয় নাম্বার হচ্ছে গোদাবরী আর কৃষ্ণার যে দোয়াব অঞ্চল ছিল বা বদ্বীপ অঞ্চল ছিল সেটাও খুব উর্বর ছিল। আর 3 নাম্বার স্যার এটা ছিল কঙ্কন উপকূল। এই কঙ্কন উপকূল অ্যাকচুয়ালি উত্তর ভারত থেকে যখন স্যার মধ্য এশিয়া থেকে যে ঘোড়ার আমদানি হতো, সেখানে এই উত্তর ভারতে এই সময় এই যে সাম্রাজ্য, সুলতানি সাম্রাজ্য, এরা আটকে দিত। আর এরা এখান থেকে পাস করলেও স্যার এই জায়গায় দিয়ে যখন পাস হতো তখন বাহমানি সাম্রাজ্য আছে, এ আটকে দিত এই অঞ্চলটাকে। আর যখনই আটকে দিত তাহলে কি ঘোড়ার সঙ্গে কানেক্ট হতে পারতো না বিজয়নগর সাম্রাজ্য, কারণ যুদ্ধের জন্য ঘোড়া দরকার ছিল। তো এটার জন্য এই কঙ্কন উপকূলটাকেও এই বাহমানি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য নেওয়ার চেষ্টা করছিল, যার জন্য এই বিজয়নগর আর বাহমানির মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছিল। ক্লিয়ার স্যার? এই বিজয়নগর সাম্রাজ্য যেমন প্রতিষ্ঠাতা, দ্য ফাউন্ডার অফ বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? হরিহর আর বুক্কা। এরা দু ভাই ছিল এবং এটা ব্রাহ্মণ ছিল। এটা একটা হিন্দু ডাইনেস্টি। এটা কি ছিল? হিন্দু কিংডম। বিজয়নগর সাম্রাজ্য ছিল হিন্দু কিংডম। আর বাহমানি সাম্রাজ্য কি ছিল? বা এটা ছিল মুসলিম কিংডম। মুসলিম কিংডম, এই মুসলিম কিংডম ছিল। এটা মুসলিমদের যে দুটো ভাগ আছে, একটা শিয়া আর সুন্নি। উত্তর ভারতে যে মুসলিমরা শাসন করছিল তারা কি ছিল? সুন্নি মুসলিম। আর এই দক্ষিণ ভারতে যে বাহমানি সাম্রাজ্যের যে মুসলিম শাসকরা ছিল, এরা সব শিয়া মুসলিম ছিল। ঠিক আছে স্যার? এই মুসলিম আর হিন্দু এর মধ্যে এইখানে এই মুসলিম কিংডম বা বাহমানি কিংডমের অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতার নাম তোমাকে জানতে হবে। তাহলে বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে? হরিহর আর বুক্কা। আর বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা কি বলেছিলাম? বলো, আলাউদ্দিন হাসান বাহমান শাহ। আলাউদ্দিন হাসান বাহমান শাহ, ইনি হচ্ছে বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে এই দুটো সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো অ্যাট দ্য টাইম পিরিয়ড অফ কার সময়কালীন? স্যার তখন দিল্লি থেকে শাসন করছিল মোহাম্মদ বিন তুগলক। তোমাকে বলবে স্যার বিজয়নগর সাম্রাজ্য ইজ কন্টেম্পোরারি অফ, মানে ফাউন্ডটা যখন হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, তখন দিল্লি থেকে শাসন করছিল মোহাম্মদ বিন তুগলক। ব্যাস, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। আর এখান থেকে কোশ্চেন্স, আর এই পুরো সাম্রাজ্যটা নিয়ে এবার আমরা ক্লাস করব, যেটা বিজয়নগর সাম্রাজ্য। তার মানে বিজয়নগর সাম্রাজ্যের যে ইন্ট্রোডাকশন পার্ট, কোথা থেকে কিভাবে তৈরি হয়ে গেল সেটা দেখলে। আর এই বিজয়নগর সাম্রাজ্যের আর বাহমানি সাম্রাজ্য নিয়ে আমরা টোটাল ক্লাস করব। আগে বিজয়নগরটা দেখে নেব। নেক্সট দেখব ফার্স্ট ক্লাসে সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। তো এখানে আমরা একটু ঠিক করে নিই স্যার। হ্যাঁ, কি বলছো? কি বললে? দেখতে পাচ্ছ না? বিজয়নগর সাম্রাজ্য, এম্পেরর। তাহলে বিজয়নগর সাম্রাজ্য প্রথম তো হচ্ছে ফাউন্ডার কে আমরা জানি। ফাউন্ডার কে? ফাউন্ডার হচ্ছে হরিহর অ্যান্ড বুক্কা, তাই কি না? তাহলে বিজয়নগর সাম্রাজ্যের ফাউন্ডার কে? হরিহর আর বুক্কা। পেনটাকে একটু কমিয়ে নি। হরিহর আর বুক্কা। এটা একদম শুরু হয়ে যায়। ঠিক আছে? তো বিজয়নগর সাম্রাজ্যের ফাউন্ডার কে? হরিহর আর বুক্কা, তাই কি না? এটা যদি আমরা লোকেশন দেখি, লোকেশন জায়গাটা কোথায়, মানে আমরা বিজয়নগর সাম্রাজ্য এখন, এটা পরীক্ষায় আছে, বিজয়নগর সাম্রাজ্য এখন যেখানে কোন রাজ্য অবস্থান করে? কর্ণাটক। তো বিজয়নগর সাম্রাজ্যের যদি আমরা লোকেশন দেখি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে বিজয়নগর সাম্রাজ্যর লোকেশনটা কোথায়। তো এখান থেকে যদি আমরা দেখি
এই জায়গাটা ছিল বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কোন রাজ্য এখন স্টেট অবস্থান করে? কোন স্টেট অবস্থান করে? কর্ণাটক। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের লোকেশন এখন হচ্ছে, এইটা ছিল ডেকেনে। ডেকেন মানে কি? দাক্ষিণাত্য। দাক্ষিণাত্যে অবস্থান করছিল, দাক্ষিণাত্য অঞ্চলে। আর এটা দাক্ষিণাত্য অঞ্চলে যখন অবস্থান করছিল, এই এখন এখন এটা যদি স্টেট জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে কর্ণাটক। এখন স্টেটটা কি? কর্ণাটক। কর্ণাটক, কর্ণাটকে অবস্থান করছে বিজয়নগর সাম্রাজ্য। আর এই অঞ্চলে ছিল, এই জায়গাটা জুড়ে স্যার সাম্রাজ্যটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। এটা এক্সপেন্ড করে দক্ষিণ ভারতে এই এত দূর পর্যন্ত, একদম নিচ পর্যন্ত চলে এসেছিল। আর বিজয়নগর সাম্রাজ্যের লোকেশন দাক্ষিণাত্য অঞ্চল, এখন বর্তমান রাজ্য কর্ণাটক এটা বলে। এখানে এর যে ক্যাপিটাল ছিল তার নাম কি স্যার? ক্যাপিটাল কি ছিল? ক্যাপিটাল, বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল স্যার হাম্পি। হাম্পি, বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল কি ছিল? হাম্পি। হাম্পিটা ঠিক এই এই জায়গায় বর্ডার অঞ্চলের এই নিচে, যেটা উপরে ছিল বাহমানি সাম্রাজ্য, আর এই বাহমানি সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের ঠিক বর্ডার অঞ্চলে এখানে ছিল স্যার হাম্পি। এখানে ছিল স্যার হাম্পি। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম লোকেশন কোথায়? না, এটা দাক্ষিণাত্য অঞ্চলে অবস্থান ছিল, কর্ণাটক। আর এই অঞ্চলে স্যার এটা ঠিক কর্ণাটক অঞ্চলে হাম্পি, এর ক্যাপিটাল কি ছিল? হাম্পি। এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গা জুড়ে। নেক্সট আমরা যদি কোশ্চেনে আসি স্যার, এটা থেকে আমরা দেখব স্যার এই বিজয়নগর সাম্রাজ্য, এই বিজয়নগর যে সাম্রাজ্যটা ছিল, এই বিজয়নগর সাম্রাজ্য কতগুলো ডাইনেস্টি রাজত্ব করছিল? এই টোটাল বিজয়নগর সাম্রাজ্যের কতগুলো ডাইনেস্টি রাজত্ব করছিল স্যার? 4টি। মানে অ্যাকচুয়ালি ডাইনেস্টি ছিল 4টি। তো বিজয়নগর ডিভাইডেড 4 ডাইনেস্টিস। এই 4টির যে বংশ ছিল, অ্যাকচুয়ালি 4টি বংশ। এই 4টি বংশের নাম কি ছিল? 1 নাম্বার কি ছিল? সঙ্গমা, যাকে বাংলায় বলে সঙ্গম, সঙ্গম বংশ। 2 নাম্বার স্যার সালুভা ডাইনেস্টি, যাকে সালুভা বলা হয়। এন্ড 3 নাম্বার তুলুভা, যাকে তুলুভা বংশ বলা হয়। আর 4 নাম্বার হচ্ছে আরাবিটু, আরাবিটু। তার মানে দ্য বিজয়নগর ডিভাইডেড 4 ডাইনেস্টিস। বিজয়নগর কতগুলো ডাইনেস্টিতে ডিভাইড ছিল? না 4, 4টি বংশ ছিল। 1 নাম্বার হচ্ছে স্যার সঙ্গম বংশ, 2 হচ্ছে সালুভ বংশ, 3 হচ্ছে তুলুভ বংশ, আর 4 হচ্ছে স্যার আরাবিটু। এর মধ্যে তোমাকে কোশ্চিন আসতে পারে, এই 4টে বংশের মধ্যে বিজয়নগরে সব থেকে বেশি দিন রাজত্ব কে করেছিল? সঙ্গম ডাইনেস্টি। তাহলে সব থেকে বেশি দিন, লং লাস্টিং, বেশি দিন ডাইনেস্টি যেটা বেশি দিন রাজত্ব করেছিল, বেশি দিন রাজত্ব করেছিল কে? সঙ্গম ডাইনেস্টি, সঙ্গম বংশ। তাহলে বেশি দিন রাজত্ব করেছিল স্যার সঙ্গম বংশ। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে 4টি বংশের মধ্যে সব থেকে বেশি দিন রাজত্ব করেছিল স্যার সঙ্গম বংশ। এই সঙ্গম বংশটাকে নিয়ে আগে আমরা কথা বলবো। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? হরিহর এন্ড বুক্কা। এরা দুজনে কি ছিল? ভাই ছিল, ঠিক আছে। এটা ব্রাহ্মণ বংশ থেকে আসে। এরপরে আমরা যদি আসি তাহলে প্রথম দেখবো স্যার সঙ্গম ডাইনেস্টি। ফার্স্ট যে ডাইনেস্টিটা আছে নাম সঙ্গম। এই সঙ্গম ডাইনেস্টিটা অ্যাকচুয়ালি আমরা বিজয়নগরের যে যে সালটা স্থাপিত হয় সেই সালটা, আর পুরো বিজয়নগর সাম্রাজ্য যদি আমরা দেখি, টোটাল বিজয়নগর সাম্রাজ্য কত থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে চলছিল? সেটা হচ্ছে 1336 বিসি থেকে 1565 পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য টোটাল চলছিল কত? 1336 বিসি থেকে, 1336 এডি থেকে 1565 পর্যন্ত খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ।
1336 থেকে পুরো টোটাল বিজয়নগর সাম্রাজ্যটা কতদিন ধরে চলছিল না 1300 সালটা ছিল 1336 এটা স্থাপিত সাল, আর শেষ 1565, যদিও এটা 200 বছরের কাছাকাছি আসে, 200 বছর প্লাস আসে, বাট টোটাল বিজয়নগর সাম্রাজ্য প্রায় 300 বছর রাজত্ব করেছিল। কারণ এর পরের বছরগুলো স্যার বিজয়নগর সাম্রাজ্য খুব ছোট হয়ে গেছিল, আর এটা একদম তার শাসন কার্য সেই রকমভাবে প্রকাশ পায়নি, হালকা হয়ে গেছিল একদম। মানে 1565-তে তালিকটের একটা যুদ্ধ হয়, এই যুদ্ধতে বিজয়নগর সাম্রাজ্য প্রায় খতম হয়ে যায়, আর কিছুদিন আরও কিছু রাজা এই সাম্রাজ্যটা আস্তে আস্তে কিছুদিন ধরে চলছিল স্যার এইটুকু পর্যন্ত, ঠিক আছে। নেক্সট আমরা যদি আসি, প্রথম যে বংশ সেটার নাম হচ্ছে স্যার সঙ্গম বংশ। এই সঙ্গম বংশ কত না অ্যাকচুয়ালি স্টার্টই হয় 1336 থেকে। সঙ্গম বংশের আমরা যদি রাজাগুলোর নাম দেখি, তাহলে প্রথম বংশের নাম হচ্ছে, প্রথম রাজার নাম হচ্ছে কি না হরিহর অ্যান্ড বুক্কা। প্রথম সঙ্গম বংশের রাজার নাম কি হরিহর অ্যান্ড বুক্কা। সেকেন্ড কে আছে না, সেকেন্ড আমরা যদি দেখব স্যার বুক্কা ফার্স্ট। তারপরে কে আছে না হরিহর দ্বিতীয়। তারপরে কে আছে হরিহর দ্বিতীয়র পর আছে দেবরায় প্রথম, অ্যান্ড সেকেন্ড আছে স্যার দেবরায় দ্বিতীয়। তাহলে এই টোটাল ছিল স্যার সঙ্গম ডাইনেস্টির রাজা। কে প্রথম এক নাম্বার হচ্ছে হরিহর অ্যান্ড বুক্কা, সেকেন্ড হচ্ছে স্যার বুক্কা ফার্স্ট, অ্যান্ড থার্ড হচ্ছে হরিহর দ্বিতীয়, চতুর্থ হচ্ছে দেবরায় প্রথম, আর পঞ্চম দেবরায় দ্বিতীয়। এর মধ্যেও স্যার দু একটা রাজা ছিল, কিন্তু আমরা ইম্পর্টেন্টগুলো দেখবো অ্যাজ পার নোটস। স্যার এখানে এই হরিহর আর বুক্কার সম্বন্ধে যদি আমরা বলি, একদম ডাইরেক্ট এখান থেকেই লিখে নাও। হরিহর বুক্কা সম্বন্ধে যদি বলি, হি ইজ দ্য ফাউন্ডার অফ they are founder of Vijayanagar dynasty, বিজয়নগর কিংডম বলতে পারো, বিজয়নগর কিংডম। স্যার এই হরিহর অ্যান্ড বুক্কা এরা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি হরিহর অ্যান্ড বুক্কা। নেক্সট আমরা যদি বুক্কা ফার্স্ট সম্বন্ধে দেখি, এই বুক্কা ফার্স্টের একটা নোটস তৈরি হয়, একটাই কোশ্চিন আসে বুক্কা ফার্স্ট সম্বন্ধে, না এই বিজয়নগর সাম্রাজ্যের আগে না বিজয়নগর নাম ছিল না, বিদ্যানগর ছিল। এই বুক্কা ফার্স্ট এসে, প্রথম বুক্কা এসে এই বিজয়নগর সাম্রাজ্যের নাম চেঞ্জ করে দেয়, মানে বিদ্যানগরের নাম চেঞ্জ করে। বিদ্যানগর ওয়াজ রিনেমড বাই বুক্কা ফার্স্ট কি অ্যাজ বিজয়নগর সাম্রাজ্য। তাহলে আগের নামটা কি ছিল বিদ্যানগর, আর এটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে বিজয়নগর সাম্রাজ্য হয়। সাম্রাজ্য চেঞ্জ হয়ে কত হয় কি হয় বিজয়নগর। তাহলে বিদ্যানগর থেকে বিজয়নগরের চেঞ্জটা এটা কে করেছিল হরিহর দ্বিতীয় স্যার, এই সরি বুক্কা ফার্স্ট। তাহলে বুক্কা থেকে যদি কোশ্চিন আসে স্যার এটাই আসবে, আর কিছু আসবে না। বলবে এই বিজয়নগর সাম্রাজ্যের আগের নামটা কি ছিল বিদ্যানগর, এই বিদ্যানগর ওয়াজ রিনেমড অ্যাজ বিজয়নগর বাই বুক্কা ফার্স্ট, ঠিক আছে। তাহলে বিজয়নগর বিদ্যানগর থেকে বিজয়নগরে কনভার্ট করে যে যিনি, ওনার নাম কি বুক্কা ফার্স্ট। তাহলে হরিহর অ্যান্ড বুক্কা থেকে প্রথম কোশ্চিন আসবে যে হরিহরের বুক্কা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অ্যান্ড বুক্কা প্রথম থেকে তুমি এটাও জানলে যে স্যার বুক্কা ফার্স্ট ইনি বিজয়নগরের সাম্রাজ্যের আগের নাম ছিল কি, বিজয়নগর সাম্রাজ্যের আগের নাম ছিল কি বিদ্যানগর, ইনি বিজয়নগরে কনভার্ট করেন। দেন হরিহর দ্বিতীয় সম্বন্ধে আমার জানার দরকার নেই, আমরা এই দুটো সম্বন্ধে স্যার একটু হালকা নোটস বানাবো, দেবরায় ফার্স্ট অ্যান্ড দেবরায় দ্বিতীয়। দেবরায় প্রথম সম্বন্ধে যদি আমরা বলি, দেবরায় প্রথম সম্বন্ধে যদি আমরা বলি, এখান থেকে এক নাম্বার পয়েন্ট করো দেবরায় ফার্স্ট।
দেবরায় প্রথম কি হি ওয়াজ দ্য, ইনি হরিহর দ্বিতীয় তৃতীয় পুত্র ছিল। হি ওয়াজ, আচ্ছা আমরা নেক্সট করছি, এটাকে চেঞ্জ করি। ইনি ছিলেন কে? দেবরায় ফার্স্ট, লিখব দেবরায় প্রথম। দেবরায় প্রথম সম্বন্ধে একটু জেনে নিই। দেবরায় প্রথম ছিল, হি ওয়াজ দ্য থার্ড সন অফ, এর আগে কি ছিল? হরিহর দ্বিতীয়। তাহলে হি ওয়াজ দ্য থার্ড সন, তৃতীয় সন্তান। তিনি কার তৃতীয় সন্তান ছিলেন? না, হরিহর দ্বিতীয়র তৃতীয় সন্তান ছিলেন দেবরায় প্রথম। দ্বিতীয় নাম্বার, এই দেবরায় ফার্স্ট ইনি ইরিগেশনে বিরাট ভূমিকা পালন করেছিল। ইরিগেশন মানে কি? সেচ ব্যবস্থা। তার মানে হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ ইরিগেশন। হিজ greatest achievement was irrigation. ইরিগেশন মানে চাষ। তো ইরিগেশন ওয়ার্কস করে দাও, ইরিগেশন ওয়ার্কস। হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট কি ছিল? ইরিগেশন ওয়ার্কসে, ইরিগেশনের ওপর, চাষাবাদের জন্য, মানে জলসেচের ওপর তার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট কি ছিল? না, জলসেচের ওপর একটা ওয়ার্ক, কাজ, ইনি বিরাট কাজ করেছিলেন। কি এর জন্য কি করেছিলেন? অ্যান্ড হি বিল্ট এ ড্যাম across, he built a dam across the Tungabhadra river. তাহলে তিনি এই যে ইরিগেশনের জন্য বিশাল ভূমিকা পালন করেছিল কোথায়? না, ইনি তুঙ্গভদ্রা রিভারের ওপর একটা ড্যাম তৈরি করেছিল। হি বিল্ট এ ড্যাম অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য তুঙ্গভদ্রা রিভার। তাহলে মানে ইনি একটা, এই যে ইরিগেশনের বিরাট ভূমিকা পালন করেছিল, তার জন্য তুঙ্গভদ্রা নদীর তীরে, তুঙ্গভদ্রার ওপর একটা ড্যাম তৈরি করেছিল, যে ড্যামের সাহায্যে চাষাবাদের উন্নতি হবে। কোথায়? না, দোয়াব অঞ্চলে, তুঙ্গভদ্রা আর রায়চুর দোয়াব যেটাকে বলা হয়। এবং এনার সময় একজন কে এসেছিল? স্যার, দেবরায় ফার্স্টে এনার সময় কে এসেছিল? কোন পর্তুগিজ ট্রাভেলার দেবরায় প্রথমে ভিজিট করেছিল? পর্তুগিজ ট্রাভেলার কে দেবরায় প্রথমে ভিজিট করেছিল? না, নিকোলা ডি কন্টি। নিকোলা ডি কন্টি a Portuguese traveler visited during the time of Debray first. তাহলে নিকোলা ডি কন্টি ইনি একজন পর্তুগিজ ট্রাভেলার, এই প্রথম দেবরায়ের সময় ভিজিট করেছিলেন। এটাও একটা কোশ্চিনস হয় প্রথম দেবরায় সম্বন্ধে। তাহলে নিকোলা ডি কন্টি এ পর্তুগিজ ট্রাভেলার ভিজিটেড ডিউরিং দ্য টাইম অফ প্রথম দেবরায়। প্রথম দেবরায়ের সময় নিকোলা ডি। তাহলে এইখান থেকে মেনলি আমরা স্যার তিনটে পয়েন্টস খুব ইম্পর্টেন্ট করলাম। একটা হচ্ছে হি ওয়াজ দ্য থার্ড সন অফ হরিহর দ্বিতীয়। তাহলে হরিহর দ্বিতীয়ের তৃতীয় সন্তান কে ছিল? প্রথম দেবরায়। নেক্সট হচ্ছে হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ ইরিগেশন ওয়ার্কস। ইরিগেশন মানে সেচ ব্যবস্থা। আর এই সেচ ব্যবস্থায় কাজ করার জন্য ইনি কি করেছিলেন? হি বিল্ড এ ড্যাম অ্যাক্রস দ্য রিভার। কে রিভারটার নাম কি? তুঙ্গভদ্রায়। তুঙ্গভদ্রার ওপর একটা ড্যাম তৈরি করেছিলেন, বাঁধ নির্মাণ করেছিলেন। আর এই সময় একজন পর্তুগিজ ট্রাভেলার নিকোলা ডি কন্টি, পর্তুগিজ ট্রাভেলার, যেই সময় এই প্রথম দেবরায়ের সময় এসেছিলেন। ঠিক আছে স্যার। এনার সঙ্গে
বাহমানি সাম্রাজ্যের এই যে দেবরায় প্রথমের সঙ্গে বাহমানি সাম্রাজ্যের একজনের যুদ্ধ হয়েছিল, ডিফিট করেছিল বাহমানি সাম্রাজ্যের রাজার নাম কি? বাহমানি সাম্রাজ্যের কিং এর নামটা কি? ফিরোজ 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 শাহ বাহমানি। এই ফিরোজ শাহ বাহমানি এনাকে স্যার ডিফিট করেছিল। ফিরোজ শাহ বাহমানি ডিফিটেড দেবরায় ফার্স্ট, এবং এর এগেনস্টে কি করেছিল না ফিরোজ শাহ বাহমানি দেবরায় প্রথমের মেয়েকে বিবাহ করে নিয়েছিল। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাস আর কিছুই নয়। ফিরোজ শাহ বাহমানির সঙ্গে এগেনস্ট ভার্সেস কার ছিল? দেবরায় প্রথম। তাহলে দেবরায় প্রথমের সঙ্গে ফিরোজ শাহ বাহমানির প্রথম তো কি হয় না বাহমানি সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ হয়। এই যুদ্ধটা কিসের জন্য হয় স্যার? যেহেতু তুঙ্গভদ্রার দোয়াবটাকে নিয়ে, তুঙ্গভদ্রার উপরে ড্যাম তৈরি করেছিল, আর এই ড্যামের ফলে কি হয় না যদি বিজয়নগর সাম্রাজ্যের দিকে এই ইরিগেশনের জন্য যে জলটা সেচ ব্যবস্থাটা এদিকে চলে আসে, তো বাহমানি সাম্রাজ্যের প্রবলেমস আসবে। তো সেখান থেকে তখন বাহমানি সাম্রাজ্যের একজন রাজা ছিলেন, তার নাম ফিরোজ শাহ বাহমানি। এই ফিরোজ শাহ বাহমানি স্যার প্রথম দেবরায়কে অ্যাটাক করে, এবং অ্যাটাক করলে কি হয় না প্রথম দেবরায় ডিফিট হয়, স্যার যুদ্ধে হেরে যায়, এবং তার এগেনস্টে কি করে না তার এগেনস্টে প্রথম দেবরায়ের মেয়েকে ফিরোজ শাহ বাহমানি বিবাহ করে নেয়। ঠিক আছে, তো এটা ছিল স্যার দেবরায় ফার্স্ট। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে দেবরায় দ্বিতীয়। ক্লিয়ার স্যার? এরপরে আসবো করে স্যার দেবরায় দ্বিতীয়। দ্বিতীয় দেবরায় যেটাকে বলবো, দ্বিতীয় দেবরায় ইনি সঙ্গম বংশেরই চলছে। আমরা দ্বিতীয় দেবরায় সম্বন্ধে আমরা এইটুকু জানবো যে ইনি ছিলেন সব থেকে গ্রেটেস্ট কিং, গ্রেটেস্ট। He was the greatest king in Sangam dynasty. স্যার বাংলায় লিখে নাও, কোনো অসুবিধা নেই। তিনি সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। সঙ্গম বংশের যতগুলো রাজা ছিল তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাজার নাম কি স্যার? দ্বিতীয় দেবরায়। এই দ্বিতীয় দেবরায়ের সঙ্গে সঙ্গে ইনি কিসের জন্য সব থেকে বেশি ফেমাস? এনার যে বিজয়নগর সাম্রাজ্যকে অনেকটা দূর পর্যন্ত এক্সপেন্ড করেছিলেন প্রথম তো। আর এনার সময় একজন পর্তুগিজ ট্রাভেলার আসে, তো এই এনার সময় কে পর্তুগিজ ট্রাভেলার আসে, তার লেখনী থেকে আমরা দ্বিতীয় দেবরায় সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারি। পর্তুগিজ ট্রাভেলের নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক একটা পর্তুগিজ ট্রাভেলার। এ পর্তুগিজ ট্রাভেলার যিনি ভিজিটেড বিজয়নগর during the time of দেবরায় দ্বিতীয়। ক্লিয়ার স্যার? তাহলে আব্দুর রাজ্জাক ইনি ছিলেন একজন পর্তুগিজ ট্রাভেলার। এই সময় তো পর্তুগিজরা আসতে থাকে স্যার। তো এই পর্তুগিজ ট্রাভেলার আব্দুর রাজ্জাক এই বিজয়নগর সাম্রাজ্যে যখন দ্বিতীয় দেবরায় এসেছিলেন, দ্বিতীয় দেবরায় রাজত্ব করছিলেন, সেই দ্বিতীয় দেবরায়ের সময় ইনি ভিজিট করেন বিজয়নগর সাম্রাজ্য। এবং এনার লেখনী থেকে এটা জানতে পারা যায় যে স্যার ইনি নিজের একটা টাইটেল নিয়েছিলেন। হি টুক এ টাইটেল, দ্বিতীয় দেবরায় একটা টাইটেল নিয়েছিলেন। হি টুক এ টাইটেল কি? যার নাম কি? গাজা ভেটেকারা। গাজা ভেটকারা মানে হচ্ছে স্যার এর মিনিংটা কি না এলিফ্যান্ট হান্টার। মানে এলিফ্যান্ট হান্টার মানে হাতি শিকারী। তো ইনি একটা টাইটেল নিয়েছিলেন। তুমি বাংলায় লেখো স্যার, ইংলিশে লিখতে হবে না, বাংলায় লেখো। হি টুক এ টাইটেল বলবে, তুমি শুধু জাস্ট প্লেন লেখো দ্বিতীয় দেবরায় গাজা ভেটকারা একটা উপাধি নিয়েছিলেন। ব্যাস, গাজা ভেটকারা উপাধি একটা নিয়েছিলেন। এই গাজা ভেটকারার মানে হচ্ছে এলিফ্যান্ট হান্টার, মানে কি হাতি শিকারী। ব্যাস এই তো, তুমি তো বাংলায় লিখবে, আমি তো বাংলায় বলছি স্যার।
এরকম নয় তোমাকে ইংলিশেই লিখতে হবে, ইংলিশ থাকলে তুমি এটাকে ট্রান্সলেট করে নাও বাংলায়, কোনো অসুবিধা নেই, নাহলে আমি বাংলায় মুখে বলছি সেটাকে তুলে নাও, ঠিক আছে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ সঙ্গম, তাহলে দ্বিতীয় দেবরায় সম্বন্ধে আমরা সব থেকে যেটা জানলাম। আর এনার একটা কোর্ট পোয়েট ছিলেন, হিজ কোর্ট পোয়েট ওয়াজ, কে ছিল? ডিন্ডিমা, ডিন্ডিমা, ঠিক আছে। ডিন্ডিমা বলে একজন পোয়েট ছিলেন, তেলেগু পোয়েট। এই ডিন্ডিমা তেলেগু পোয়েট, ইনি এনার রাজ্যসভায় থাকতেন, রাজ্যসভায় অলঙ্কৃত করতেন। তার মানে স্যার এই দ্বিতীয় দেবরায় সম্বন্ধে আমরা যতটুকু বুঝি বা জানলাম সেটা হচ্ছে কি, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ সঙ্গম ডাইনেস্টি। আব্দুর রাজাক বলে একজন পর্তুগিজ ট্রাভেলার এই দ্বিতীয় দেবরায়ের সমকালীন এসেছিলেন। আর এনার লেখনী থেকে জানতে পারি হি টুক এ টাইটেল, তিনি একটা টাইটেল নিয়েছিলেন নিজের জন্য, তার নাম কি? গাজাভেটকারা, তার মানে এলিফ্যান্ট হান্টার। হিজ কোর্ট পোয়েট, তার একটা কোর্ট পোয়েট ছিল, সেই কোর্ট পোয়েট মানে তার শোভাকবি, তার নাম কি? ডিন্ডিমা। এটা পরীক্ষায় আসে স্যার, ডিন্ডিমা কোর্ট পোয়েটের নাম। নেক্সট আমরা এখানে দেখব যে এনাকে ট্রিবিউট দিত, কে কে ট্রিবিউট দিত না? শ্রীলঙ্কা, আর শ্রীলঙ্কা যে দেশ, শ্রীলঙ্কা কিন্তু এনাকে খুব রেসপেক্ট করতেন, ঠিক আছে। তো শ্রীলঙ্কা এবং মালয় এরা একটা রেগুলার ট্রিবিউট দিত, কাকে? না দ্বিতীয় দেবরায়কে, লিখে নাও। শ্রীলঙ্কা and Malay granted a regular tribute to দেবরায় দ্বিতীয়। ভালো করে দেখো, শ্রীলঙ্কা এবং মালয়, ভালো করে লেখো, তুমি বাংলাতে লিখে নাও শ্রীলঙ্কা এবং মালয়। এই মালয় আমরা জানি তো শ্রীলঙ্কার মালয় কোথায় অবস্থিত, এই শ্রীলঙ্কার সাথে এনার ভালো সম্পর্ক ছিল। তোমাকে এটাও কোশ্চিনে পড়ে যে শ্রীলঙ্কা এবং মালয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সঙ্গম বংশের কোন রাজার? যদি বলবে দ্বিতীয় দেবরায়, তাহলে শ্রীলঙ্কা এবং মালয় গ্র্যান্টেড এ রেগুলার ট্রিবিউট টু দেবরায় দ্বিতীয়। তাহলে দেবরায় দ্বিতীয় সম্বন্ধে, আর দেবরায় দ্বিতীয় হচ্ছে সঙ্গম বংশের সব থেকে শ্রেষ্ঠ রাজা, এটা পরীক্ষা আছে, তোমাকে কোশ্চিন করবে যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? দ্বিতীয় দেবরায়। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? বুঝতে পেরেছো? তাহলে দেবরায় সম্বন্ধে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে এটা যে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং, সঙ্গম ডাইনেস্টির সব থেকে শক্তিশালী এবং সব থেকে বিখ্যাত রাজা আব্দুর রাজাক এই দেবরায় প্রথমে ভিজিট করেন বিজয়নগর সাম্রাজ্যে। ইনি একটা টাইটেল নেয় যার নাম কি? গাজাভেটকারা, এলিফ্যান্ট হান্টার। এর কোর্ট পোয়েট ছিলেন, তার নাম কি? ডিন্ডিমা। এবং শ্রীলঙ্কা এবং মালয় গ্র্যান্ট করতো, এটা রেগুলার ট্রিবিউট দিত কাকে? না দ্বিতীয় দেবরায়কে। তো দ্বিতীয় দেবরায় এটা সম্বন্ধে আমরা যতটুকু জানলাম, এইটাই স্যার এক্সামের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট আপাতত দৃষ্টিতে। নেক্সট আমরা এরপরে স্যার সঙ্গম ডাইনেস্টির আর বেশি কিছু পড়বো না, একদম লাস্ট সঙ্গম ডাইনেস্টির একজন রুলার ছিল, তার নাম কি? বিরূপাক্ষ দ্বিতীয়, শুধু এটা লিখে নাও। তো সঙ্গম ডাইনেস্টি, দ্য লাস্ট রুলার অফ সঙ্গম ডাইনেস্টি ওয়াজ বিরূপাক্ষ দ্বিতীয়। তুমি লেখো সঙ্গম বংশের শেষ রাজার নাম দ্বিতীয় বিরূপাক্ষ, ব্যাস শেষ, দ্যাটস ইট। সঙ্গম বংশ বিজয়নগর সাম্রাজ্যের ফার্স্ট যে বংশ সেটা সঙ্গম, সেটাকে আমরা খতম করলাম। নেক্সট আসবো স্যার, নেক্সট কি আসবো? নেক্সট আসবো হচ্ছে সালুভা ডাইনেস্টি। সালুভা, সালুভা বংশ। এই সালুভা ডাইনেস্টি যেটা ছিল সেটা হচ্ছে সঙ্গম বংশ। আর যতগুলো বিজয়নগর সাম্রাজ্যের যতগুলো বংশ ছিল সব থেকে বেশি দিন রাজত্ব কে করে? সঙ্গম বংশই করে। সঙ্গমের পরে আসে সালুভা, তারপরে তুলুভা, তারপরে কে? আরাবিডু। তো এই সালুভা ডাইনেস্টির শুধু আমরা দুটো রাজার নাম পড়বো, একটা হচ্ছে দ্য ফাউন্ডার অফ সালুভা ডাইনেস্টি। ফাউন্ডার কে ছিল স্যার? সালুভা নরসিমহা, সালুভা নরসিমহা, সালুভা নরসিমহা। এটা একটু নরসিমহা হবে, সীমা,
তো সালুবা নরসিমা হচ্ছে দ্য ফাউন্ডার অফ সালুবা ডাইনেস্টি। তাহলে সালুবা ডাইনেস্টির ফাউন্ডারকে, প্রতিষ্ঠাতাকে নরসিমা বা সালুবা নরসিমা, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড আর একটা দেখবো স্যার, লাস্ট লেখো এটা এটা হচ্ছে স্যার কম দিন লাস্ট করেছিল। সালুবা ডাইনেস্টি স্যার খুব কম দিন লাস্টিং করেছিল, ঠিক আছে। সালুবা নরসিমা অ্যান্ড দ্য লাস্ট কিং অফ সালুবা ডাইনেস্টি, সালুবা ডাইনেস্টির শেষ কিং এর নাম কি? আমরা বলবো স্যার নরসিমা দ্বিতীয় বা ইমাদ্দি নরসিমা। নরসিমহা, नरसिम्हा द्वितीय और अथवा इमाद्दी, इमाद्दी नरसिम्हा। তাহলে ইনি এখানে দুটো আমরা দেখব, একটা হচ্ছে কি দ্য ফাউন্ডার অফ সালুবা, সালুবা বংশের রাজা, সালুবা বংশের প্রতিষ্ঠাতা না সালুবা নরসিম্হা, আর দ্য লাস্ট কিং অফ সালুবা ডাইনেস্টি দ্বিতীয় নরসিম্হা और ইমাদ্দি নরসিম্হা। এই ইমাদ্দি নরসিম্হা বা দ্বিতীয় নরসিম্হার সময় আমি একটা কোশ্চেন করলাম, সেটা কি করেছিলাম, দ্য এনার টাইম পিরিয়ডে ভাস্কো দা গামা 1498 সালে ভারতে কালিকট বন্দরে আসে, ঠিক আছে স্যার। এ কার সময় আসে? নরসিম্হা দ্বিতীয় বা ইমাদ্দি নরসিম্হা। তো এনার সময় ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা visited at কালিকট, তার এখন নাম কি? কালিকট। যে কালিকটে এসেছিল কখন না ইন 1498 at the time of during the time of ইমাদ্দি নরসিম্হা। বোঝা গেছে স্যার? তাহলে এটা তুমি এইটুকু বুঝে রাখো যে সালুবা ডাইনেস্টির ফাউন্ডার কে না সালুবা নরসিম্হা, আর লাস্ট সালুবা ডাইনেস্টি কে ছিলেন লাস্ট কিং না নরসিম্হা দ্বিতীয় বা ইমাদ্দি নরসিম্হা এনাকে বলা হয়। এনার সময় ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে আসে। তোমাকে এটা কোশ্চেন করে যে ভারত স্যার ভাস্কো দা গামা যখন ভারতে আসে তখন তখন কালিকটের রাজার নাম কি ছিল, যদি বলে কি ছিল বলো? হ্যাঁ হ্যাঁ, জামোরিন, ঠিক আছে। আর এই সময় বিজয়নগরে কে রাজা তখন রাজত্ব করত? জামোরিন, জামোরিন বলা হয়। আর আর বিজয়নগরে সেই সময় শাসন কার্য কে করতো? তার নাম হচ্ছে স্যার ইমাদ্দি নরসিম্হা বা সেকেন্ড নরসিম্হা। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, এরপর থেকে আমরা আসবো স্যার, এটা গেল সালুবা ডাইনেস্টি। এরপরে আমরা কি করব স্যার? এরপরে কি করব? তুলুভা, তুলুভা, তুলুভা বংশ। স্যার তুলুভা ডাইনেস্টি বা তুলুভা বংশ, এই তুলুভা বংশ বা ডাইনেস্টি সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে কে? কৃষ্ণদেব রায়। আর এই কৃষ্ণদেব রায় ইজ রিলেটেড টু হুইচ ডাইনেস্টি অফ বিজয়নগর এম্পায়ার? তোমাকে কোশ্চেন করবে যে বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে মোস্ট পপুলার কিং কৃষ্ণদেব রায় কোন বংশের সঙ্গে রিলেট করে? কোন বংশ? তুলুভ বংশ। তো এই তুলুভ বংশের সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে মোস্ট পপুলার কিং এর নাম হচ্ছে কৃষ্ণদেব রায়। আর এই তুলুভ বংশের প্রতিষ্ঠাতা প্রথম আমরা এখান থেকে দেখে নেব। এক নাম্বার, দ্য ফাউন্ডার অফ তুলুভা, তুলুভা ডাইনেস্টি, নামটা কি? নরসা নাইক।
নার্সনায়ক, ইনি হচ্ছে তুলুব ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তা তুলুব ডাইনেস্টির প্রতিষ্ঠাতা নার্সনায়ক। এরপরে কি আসবে স্যার? বীর নারাসিমহা। বীর নারাসিমহা। এন্ড এরপরে আসবে স্যার কে? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে আমাকে বুঝতে হবে। বিজয়নগর সাম্রাজ্য পড়লেই সেই কৃষ্ণদেব রায়কে জানতে হবে। তাহলে ফাউন্ডার তুলুব বংশের প্রতিষ্ঠাতাকে নার্সনায়ক, এরপরে আছে বীর নরসিংহা অ্যান্ড দেন কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় এটা হচ্ছে স্যার বীর নরসিংহার স্যার ভাই হয়। হি ইজ দ্য ব্রাদার অফ বীর নরসিংহা। কৃষ্ণদেব রায় কে ছিল না? কৃষ্ণদেব রায় ছিলেন হি ইজ দ্য ব্রাদার অফ বীর নরসিংহা। তো কৃষ্ণদেব রায় সম্বন্ধে আমরা এখানে জানলাম। এরপরে আছে অচ্যুতানন্দ দেব। কৃষ্ণদেব রায়ের পরে একদম কে আছে? অচ্যুতানন্দ দেব। কিন্তু আমরা এখানে সব থেকে ইম্পর্টেন্ট শুধু আমরা কৃষ্ণদেব রায়কে নিয়েই কাজ করব। ঠিক আছে, কৃষ্ণদেব রায়কে নিয়েই কাজ করব এখানে। এই কৃষ্ণদেব রায় সম্বন্ধে আমাদের জানা দরকার এবং ইনি বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে ফেমাস রুলার। অ্যান্ড বিজয়নগর সাম্রাজ্য যখন একদম পিকে পৌঁছে গেছিল তখন এনার হাত ধরেই পৌঁছেছিল, কৃষ্ণদেব রায়ের হাত ধরে। কৃষ্ণদেব রায় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা এবার এটা কৃষ্ণদেব রায় সম্বন্ধে একটু করি। ঠিক আছে, তাহলে আমরা দেখব শুধু কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার এখান থেকে আসবে যে কোন বংশের সঙ্গে রিলেট করে কৃষ্ণদেব রায়? তাহলে বলবে তুলুব বংশের সঙ্গে। তাহলে তুলুব বংশের সঙ্গে কৃষ্ণদেব রায় রিলেট করে ফার্স্ট। দ্বিতীয়, কৃষ্ণদেব রায় ওয়াজ দ্য ফেমাস রুলার ইন বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে ফেমাস রুলারের নাম কি? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের যে বাউন্ডারি ছিল, মানে যে বিজয়নগর সাম্রাজ্য যেটা ছিল ছোটোখাটোর উপরে, সেটা কৃষ্ণদেব রায় সব থেকে বেশি এক্সপেন্ড করে দিয়েছিল। কৃষ্ণদেব রায় সব থেকে বেশি এক্সপেন্ড করেছিল এবং এই বিজয়নগর থেকে একদম মানে আমরা যদি দেখি এই যে বিজয়নগর সাম্রাজ্যের যে অংশটা দেখব, এই অংশের এইখান পর্যন্ত তো বিজয়নগর সাম্রাজ্য আটকে পড়েছিল, কিন্তু কৃষ্ণদেব রায় এই বাহমানি সাম্রাজ্যের বিদার অঞ্চল এবং এখান থেকে গিয়ে উড়িষ্যা ডাইনেস্টি থেকেও স্যার উড়িষ্যার অঞ্চলকেও এনি দখল করে নিয়েছিল। আর উড়িষ্যার যে অঞ্চল দখল করেছিল তার নাম কি না গজ, যেটাকে বলা হয় গজ কিংডম। ঠিক আছে, গজপতি কিংডম। এই গজপতি কিংডমকেও তো ইনি দখল করে নিয়েছিল উড়িষ্যাকে। হি ওন উড়িষ্যা। আর এই উড়িষ্যার যে কিংডমটাকে দখল করেছিল, যুদ্ধে হারিয়েছিল, তার নাম গজপতি কিংডম। তো আমরা দেখবো স্যার কৃষ্ণদেব রায় সম্বন্ধে একটু নোটস করে নাও। তাহলে ফার্স্ট হচ্ছে লেখো হি ইজ দ্য মোস্ট পপুলার কিং ইন বিজয়নগর সাম্রাজ্য। সরি, কৃষ্ণদেব রায়। First, he is the most popular king of বিজয়নগর। বিজয়নগরের সব থেকে পপুলার কিং ছিলেন ইনি এবং বিজয়নগরের পিকে পৌঁছে গেছেন। কৃষ্ণদেব রায়ের সম্বন্ধে যদি আমরা দেখি, ইনি একটা টাইটেল অধিগ্রহণ করেছিল। একটা নয় স্যার, এনার তিনটে টাইটেল মোস্ট পপুলার টাইটেল ছিল। কৃষ্ণদেব রায় হি টুক 3 টাইটেলস। এই টাইটেলস গুলোর নাম কি কি ছিল? এক নাম্বার যবন রাজ্য স্থাপন কার্য। ঠিক আছে, যবন রাজ্য স্থাপনাচার্য। ঠিক আছে, যবন রাজ্য স্থাপনাচার, যবন রাজ্য যবন, তুমি বাংলায় লেখো যবন রাজ্য স্থাপনাচার্য। যবন রাজ্য স্থাপনাচার্য, যিনি যবন রাজ্যের প্রতিষ্ঠা করেন, যবন রাজ্য স্থাপনাচার্য।
মানে যিনি যবন রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন সেই অনুযায়ী ইনি একটা টাইটেল, হি টুক এ টাইটেল যবন রাজ্য স্থাপনাচার্য, ঠিক আছে। এন্ড দেন অভিনব ভোজা, আর একটা হচ্ছে স্যার অন্ধ্রভোজা। অন্ধ্রভোজা, অভিনব ভোজা আর অন্ধ্রভোজা, ইনি তিনটে টাইটেল নিয়েছিলেন। হি টুক 3 টাইটেলস, একটা হচ্ছে যবন রাজ্য স্থাপনাচার্য, একটা হচ্ছে অভিনব ভোজা, আর একটা হচ্ছে অন্ধ্রভোজা। এই তিনটে টাইটেল ইনি অধিগ্রহণ করেছিলেন, ঠিক আছে। অন্ধ্রভোজা, যবন রাজ্য স্থাপনাচার্য এবং অভিনব ভোজা এবং অন্ধ্রভোজা, ঠিক আছে। এই তিনটে টাইটেল ইনি নিয়েছিলেন। আর এটা পরীক্ষায় স্যার খুব ইম্পর্টেন্ট ভাবেই পরীক্ষায় কোশ্চেন আছে যে কৃষ্ণদেব রায়ের কতগুলি টাইটেলের মধ্যে এই যবন রাজ্য স্থাপনাচার্য কার টাইটেল, তোমাকে বলবে অভিনব ভোজা বা অন্ধ্রভোজা কার টাইটেল, ঠিক আছে স্যার। তো এটা ছিল ভোজা, ঠিক আছে। নেক্সট, ইনি 3 নম্বর, হি ওন উড়িষ্যা। উড়িষ্যা কোন কিংডমকে জিতে স্যার? কোন কিংডমকে জিতে তিনি উড়িষ্যা জয় করেছিলেন? কোন কিংডম ছিল তখন উড়িষ্যায় রাজত্ব করত? গজপতি কিংডম। গজপতি কিংডমকে ইনি উড়িষ্যা থেকে জয়লাভ করেছিলেন। উড়িষ্যা জয়লাভ করেছিল সেই সময়, আর সেই সময় উড়িষ্যাতে যে রাজত্ব করত তার নাম গজপতি কিংডম। উড়িষ্যাতে যে রাজত্ব করত, যে কিংডম রাজত্ব করত, সে কি কোন কিংডম ছিল? গজপতি কিংডম। ক্লিয়ার? নেক্সট আসবো কৃষ্ণদেব রায় সম্বন্ধে। এনার কাছে অষ্টদিগ্গজ বলে 8 জন পোয়েট ছিল। তাহলে এনার রাজসভাতে কতগুজন পোয়েট ছিল? তামিল নয়, তেলুগু পোয়েট। এনার রাজসভাতে তেলুগু পোয়েট ছিল। হি হ্যাজ 8 পোয়েটস ইন হিজ কোর্ট, ঠিক আছে। তার কোর্টেতে কতগুলো পোয়েট ছিল? তার কোর্টেতে 8 জন পোয়েট ছিল। এই 8 জন পোয়েটের নাম পরীক্ষায় আসে স্যার। পরীক্ষার 8 জন পোয়েটের নাম আসেনি, অষ্টদিগ্গজ ইজ রিলেটেড টু কোন রাজা সেটা পরীক্ষা আসে। হি হ্যাজ 8 তেলুগু পোয়েট। এই 8 তেলুগু পোয়েটস যেটা ছিল 8 জন ইজ কল্ড, এদেরকে কি বলা হতো? অষ্টদিগ্গজ। এটাকে বাংলায় বলে অষ্টদিগ্গজ। হি হ্যাজ 8 তেলুগু পোয়েটস ইজ কল্ড অষ্টদিগ্গজ। তার কাছে তার রাজসভাতে স্যার 8 জন তেলুগু পোয়েটস, বিখ্যাত তেলুগু পোয়েট থাকতো, এবং এদেরকে একসঙ্গে বলা হয় অষ্টদিগ্গজ। আর তোমাকে কোশ্চেন করবে যে অষ্টদিগ্গজ ইজ রিলেটেড টু হুইচ কিং অফ ইন্ডিয়া? তুমি বলবে কৃষ্ণদেব রায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসবে। তো তারপরে আসবো স্যার 6। তার মানে তিনি এই সময় তিনি সাহিত্য চর্চাতে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল। আর তিনি তো স্যার কৃষ্ণদেব রায় একজন তো স্যার কি ছিলেন? কৃষ্ণদেব রায় অ্যাকচুয়ালি ইনি একজন সৈনিকও ছিলেন, মানে যুদ্ধবিগ্রহে পারদর্শী ছিল। সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চায় খুব বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তেনার লেখা 2টো সাহিত্য আছে। একটা হচ্ছে অমুক্ত মাল্যদা, একটার নাম কি স্যার? তিনি কি লিখেছিলেন? প্রথম হচ্ছে স্যার হি রোট অমুক্ত মাল্যদা, 1 নম্বর। অমুক্ত মাল্যদা, এটা স্যার এটা কি নিয়ে লেখা জানো স্যার? পলিটি বেসড। আর এটা কোন ভাষায় লেখা হয়েছিল স্যার? এটা হচ্ছে তেলুগু ভাষায়, তেলুগু ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। এটা লেখা হয় স্যার অমুক্ত মাল্যদা হি রোট, তিনি লিখেছিলেন। কৃষ্ণদেব রায় অমুক্ত মাল্যদা বলে একটা বুকস লিখেছিলেন তেলুগু ভাষাতে, এবং
এটা বেসড অন পলিটি মানে কি রাজনীতি নিয়ে। তাহলে রাজনীতি নিয়ে তিনি একটা লেখেন, তার নাম হচ্ছে এটি বলে অমুক্ত মাল্যদা। আর একটা হচ্ছে আরেকটা লেখা ছিল জাম্বা ভাটি কল্যাণম। জাম্বাভাটি কল্যাণম। আর একটা লেখার নাম হচ্ছে জাম্বাভাটি কল্যাণম। জাম্বাভাটি কল্যাণম, জাম্বাভাটি কল্যাণম। এই বইটা স্যার কিসে লেখা? সংস্কৃতে লেখা। এই বইটা কিসে লেখা, কিসের উপর বেস করা আছে? সংস্কৃত। সংস্কৃত ল্যাঙ্গুয়েজে আছে। আর এটি একটা ড্রামা, এটি একটা ড্রামা কিসের না? কৃষ্ণকে নিয়ে লেখা। কৃষ্ণর যে বিয়ে হবে, কৃষ্ণের বিয়ে কার সাথে হবে? জাম্বাবাটির সঙ্গে। এই সেই রিলেটেড একটা লেখা ড্রামা, যেটা জাম্বাভাটি কল্যাণম বলে। এটা সংস্কৃতে লেখা। এটা কৃষ্ণদেব রায়ের দুটি গ্রন্থ, খুব ইম্পর্টেন্ট স্যার, পরীক্ষায় আসে। তাহলে কৃষ্ণদেব রায়ের লেখা দুটি বুকসের নাম কি? অমুক্ত মাল্যদা আর জাম্বাভাটি কল্যাণম। অমুক্ত মাল্যদা কিসের উপর বেস করা আছে স্যার? রাজনীতির ওপর, পলিটির ওপর বেস করা আছে। আর এটি কোন ভাষায় লেখা? তেলেগু ভাষায় লেখা। আর জাম্বাভাটি কল্যাণম এটা স্যার কিসের ওপর? এটা একটা ড্রামা। কৃষ্ণের জাম্বাবাটির সঙ্গে যে বিয়ে, ম্যারেজ হবে, সেটা সম্বন্ধে লেখা আছে। আর এটা কোন ভাষায়? স্যার সংস্কৃত ভাষায় লেখা। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? নেক্সট কোশ্চেন আমরা আসবো কৃষ্ণদেব রায়ের এই দুটো ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসবো স্যার যে কৃষ্ণদেব রায়, 7 নম্বর পয়েন্ট, কৃষ্ণদেব রায়ের এই সময়েও একটা পর্তুগিজ ট্রাভেলার ভারতে এসেছিল। কৃষ্ণদেব রায় বিখ্যাত রাজা, এবং বিজয়নগর সাম্রাজ্যে সেই সময় পর্তুগিজ ট্রাভেলার আসবে না, এটা তো হয় না। তো এই সময় পর্তুগিজ ট্রাভেলার একজন কৃষ্ণদেব রায়ের সময় এসেছিল। তার নাম কি? দুজন এসেছিল, দুজন পর্তুগিজ ট্রাভেলার এসেছিল। একটার নাম হচ্ছে বারবোসা আর একটার নাম হচ্ছে পায়েস। ঠিক আছে? এক নাম্বার হচ্ছে কি? বারবোসা, আর দ্বিতীয় হচ্ছে কি? পায়েস। এই দুজন স্যার পর্তুগিজ ট্রাভেলার, এই কৃষ্ণদেব রায়ের টাইম পিরিয়ডে এসেছিল। পর্তুগিজ ট্রাভেলার নাম কি? বারবোসা আর পায়েস। এরা কৃষ্ণদেব রায়ের সময় এসেছিলেন, এবং এই সময় থেকে ইনি বলেন যে কৃষ্ণদেব রায় ইনি একজন তখন সেই সময়কালীন সব থেকে ফেমাস রাজা ছিলেন ভারতবর্ষে। এনার কন্টেম্পোরারির সম্বন্ধে পরীক্ষায় আসে যে কৃষ্ণদেব রায়ের কন্টেম্পোরারি একজন রাজার নাম বলো, দিল্লিতে শাসন করতো, তার নাম কি? বাবর। তাহলে কৃষ্ণদেব রায় প্রথম তো কৃষ্ণদেব রায় কতদিন শাসন করেছে? এটা কৃষ্ণদেব রায় শাসন কার্য কতদিন থেকে? 1509 থেকে 1529 পর্যন্ত শাসন করেছে। তাহলে কৃষ্ণদেব রায় শাসন করে কত দিন পর্যন্ত? কত থেকে? 1509 সাল থেকে 1529 সাল পর্যন্ত। আর এই সময় স্যার দিল্লি থেকে শাসন করছিল, এই সময় দিল্লি থেকে শাসন করছিল কৃষ্ণদেব রায় যখন শাসন করে নিচে, তখন দিল্লিতে শাসন করছিল কে? মুঘল। কারণ মুঘল কতই ঢুকে? 1526-এ প্রথম পানিপথের যুদ্ধ। আর প্রথম পানিপথের যুদ্ধে কে থাকে? বাবর। তাহলে কৃষ্ণদেব রায় ইজ কন্টেম্পোরারি টু বাবর। এটা পরীক্ষায় আসে যে কৃষ্ণদেব রায় was contemporary to Babur। এটা পরীক্ষা আছে যে কোন রাজার সঙ্গে কৃষ্ণদেব রায় সমসাময়িক ছিলেন। তাহলে বলবে কোন মোগল বলবে না, যে কৃষ্ণদেব রায় সমসাময়িক একজন রাজার নাম কি? বাবর। আর বাবর তার লেখনীতে লিখে গেছেন যে
ওই সমকালীন কৃষ্ণদেব রায়ের মতো ভারতবর্ষে কোনো ফেমাস রুলার ছিলেন না, কোনো ফেমাস রুলার ছিলেন না, বাবর নিজে স্বীকার করে গেছেন। ঠিক আছে, তো তো কৃষ্ণদেব রায় পর্যন্ত এটা এখান পর্যন্ত। এরপরে আমরা আসবো একদম এই বংশ, আমরা কৃষ্ণদেব রায় কোন বংশে জাত? তুলুপ বংশ। এই তুলুপ বংশের শেষ রাজার নাম কি? না না, অচ্যুতানন্দ নয়, অচ্যুতানন্দ কৃষ্ণদেব রায়ের পরে আসে, তারপরেও একজন ছিলেন। ঠিক আছে, এরপরে আমরা একদম এই তুলুপ বংশ থেকে একদম নেক্সট চলে যাব স্যার, কিসে চলে যাব না, সালুবা। এইখান থেকে কৃষ্ণদেব রায় তুলুপ বংশের সব থেকে ফেমাস রুলার, আর কিছু পড়ার দরকার নেই এখানে। একদম লাস্ট চলে যাব কিসে না, আরাবিডু। আরাবিডু, আরাবিডু ডাইনেস্টি। আরাবিডু ডাইনেস্টি। এই আরাবিডু যে বংশটা হয়েছিল, এই বংশটার অ্যাকচুয়ালি একটাই কোশ্চেন আসে, আর এখান থেকে দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আরাবিডু বংশের ফাউন্ডার কে? দ্য ফাউন্ডার অফ আরাবিডু ডাইনেস্টি আরাবিডু ডাইনাস্টির ফাউন্ডার নাম কি না, এটা পরীক্ষায় আসার এনার ওপরে বেশ করে একটা কোশ্চেন আছে, তার নাম আরাবিডু ডাইনাস্টির ফাউন্ডার হচ্ছে, আমরা আগে পড়েছিলাম এখান সাথে রিলেট করে, যেমন তিরুমাল আমরা আগে পড়েছি স্যার দেবরায়, তাহলে তিরুমাল দেবরায় করে দেবা, তিরুমাল দেবরায়, তিরুমাল দেবরায়। তাহলে আরাবিডু অ্যাকচুয়ালি আরাবিডু ফাউন্ডার কে? আরাবিডু ডাইনেস্টি, আরাবিডু বংশের ফাউন্ডার হচ্ছে তিরুমাল দেবরায়। এনার উপরে ডিপেন্ড করে একটা কোশ্চেন আছে, তার মানে এটাই কোশ্চেনটা না, আমরা দেখবো স্যার আবার একবার ম্যাপের দিকে তাকাই, আর ম্যাপের দিকে তাকিয়ে দেখবো স্যার এই যে বিজয়নগর রাজ্যের এম্পায়ার, এখানে কি ছিল স্যার? হাম্পি। হাম্পি একদম বিজয়নগর আর বাহমানির বর্ডারে অবস্থিত। হাম্পি কোথায় অবস্থিত? বিজয়নগর আর বাহমানির বর্ডারে। এখানে যদি হাম্পি হয়, যে হাম্পির থেকে একটু দূরে এইদিকে স্যার একটা জায়গা ছিল, তার নাম কি? এটা স্যার হাম্পি, এটা হাম্পি, আর এটা স্যার পেনুকোন্ডা। এই তিরুমাল দেবরায় ইনি হাম্পি থেকে এনার ক্যাপিটাল পেনুকোন্ডায় শিফট করে। তাহলে বিজয়নগরের যে অ্যাকচুয়ালি বিজয়নগরের ক্যাপিটাল কি ছিল? হাম্পি। হাম্পি থেকে কোথায় শিফট করে? পেনুকোন্ডায়। তাহলে দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর ওয়াজ শিফটেড টু পেনুকোন্ডা বাই তিরুমাল দেবরায়। তাহলে ইনি ক্যাপিটালকে হাম্পি থেকে পেনুকোন্ডায় শিফট করেন। He shifted his capital Hampi to পেনুকোন্ডা। তো তিনি হাম্পি থেকে পেনুকোন্ডায় ক্যাপিটাল শিফট করেন। ঠিক আছে স্যার, হাম্পি থেকে পেনুকোন্ডায় ক্যাপিটাল শিফট করেন, ইনি হাম্পি থেকে পেনুকোন্ডায় ক্যাপিটাল শিফট করেন, হয়েছে? তো এই হাম্পি থেকে পেনুকোন্ডায় ক্যাপিটাল শিফট করেন। আমরা হাম্পি সম্বন্ধে জানি স্যার, হাম্পি কোথায় অবস্থিত? কর্ণাটকে। হাম্পি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, এটা পরীক্ষায় আছে। তো হাম্পি ইজ সিচুয়েটেড বাই হুইচ রিভার অফ ইন্ডিয়া? দ্যাট ইজ কল্ড তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা ইজ এ উপনদী, ট্রিবিউটারি অফ কৃষ্ণা। ক্লিয়ার স্যার? তো তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত কে? তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত কে? হাম্পি। হাম্পি কার ক্যাপিটাল? বিজয়নগর। এই হাম্পি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেন? কারণ হাম্পিতে যে রথ কাঠের মন্দির আছে, এই রথ কাঠের মন্দিরকে তৈরি করে গেছিল কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় সম্বন্ধে আর একটা ইনফরমেশন আমরা স্যার ওখানে মিস্টেক করেছি, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়ের কিছু আর্কিটেকচার তৈরি করে গেছিলো। আর্কিটেকচারগুলো লিখে নাও। কৃষ্ণদেব রায় কিছু আর্কিটেকচার তৈরি করে গেছিল, এই আর্কিটেকচারগুলো আমরা জাস্ট লিখে নিই। কৃষ্ণদেব রায়ের ওপর কিছু ওখানে কোশ্চিনস, একটা জায়গা শুধু এই করো, কৃষ্ণদেব রায় কিছু আর্কিটেকচার কি কি তৈরি করেছিল। প্রথম আর্কিটেকচার স্যার, কৃষ্ণদেব রায় কিছু আর্কিটেকচার বানিয়েছিল।
কৃষ্ণ দেব রায় এ কিছু আর্কিটেকচার বানিয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট 1 নাম্বার মন্দির টেম্পল হাজার রামা টেম্পল, খুব ইম্পর্টেন্ট স্যার পরীক্ষা আছে। হাজার রামা টেম্পল, তাহলে হাজার রামা টেম্পল 1 নাম্বার। কৃষ্ণদেব রায় কিছু আর্কিটেকচার বা টেম্পল তৈরি করেছিল, তার নাম প্রথম হচ্ছে হাজার রামা টেম্পল। 2 হচ্ছে বিজয় মহল, বিজয় মহল দ্য হাউস অফ ভিক্টরি যাকে বলা হয়, দ্য হাউস অফ ভিক্টরি বিজয় মহল। অ্যান্ড 3 নাম্বার স্যার হাজার রামা টেম্পল, বিজয় মহল, দ্য হাউস অফ ভিক্টরি। আর 3 স্যার এইটা এই দুটো। আর 3 নাম্বার হচ্ছে স্যার বিথল স্বামী টেম্পল, বিথল স্বামী টেম্পল, বিথল স্বামী টেম্পল, এই 3টে টেম্পল স্যার ইনি তৈরি করে গেছিলেন। তাহলে বিথল স্বামী টেম্পল, বিজয় মহল অ্যান্ড হাজার রামা টেম্পল। কৃষ্ণদেব রায়ের ফেমাস যে আর্কিটেকচার বা টেম্পলের উপরে তৈরি করে গেছিল তার মধ্যে 1 নাম্বার হচ্ছে স্যার হাজার রামা টেম্পল, বিথল স্বামী টেম্পল আর বিজয় মহল। ক্লিয়ার স্যার, খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আছে। নেক্সট আমরা দেখিয়েছিলাম স্যার বিজয়নগর আর বাহমানির মধ্যে যে কনফ্লিক্ট হয়েছিল, স্যার কি কি নিয়ে কনফ্লিক্ট হয়েছিল? 3টে জায়গা, এটা পরীক্ষায় আছে। এখান পর্যন্ত আমরা স্যার কৃষ্ণদেব রায়কে আমরা কমপ্লিট করলাম অ্যান্ড শেষ করে দিয়েছি। শেষ কোথায় করে দিয়েছি কিন্তু স্যার আমাদের হয়ে গেছে শেষ। আমরা আরবিডুর একদম লাস্ট আরবিডুর একজনই রাজার নাম বলেছি, তার নাম কি? তিরুমল দেব রায়। এই এনার সমকালীন এনার সময় ঘটনা কি ঘটেছিল? এনার সময় ক্যাপিটাল স্যার চেঞ্জ হয়েছিল। ক্যাপিটালটা কোথায় চেঞ্জ হয়েছিল? পেনুকোন্ডা। এই যে জায়গাটা ছিল। আর একটা জায়গা স্যার আমি একটু জাস্ট এটাকে বলে দিই। আচ্ছা, 3টে জায়গা নিয়ে আমাদের এখানে কনফ্লিক্ট চলছিল বিজয়নগর আর বাহমানির মধ্যে। 3টে জায়গা কি কি ছিল? কনফ্লিক্ট বিজয়নগর ভার্সেস বাহমানি। এই যে কনফ্লিক্টটা চলছিল, এই কনফ্লিক্টটার কারণটা কি ছিল? এই দ্বন্দ্বটার বিজয়নগর আর বাহমানির মধ্যে অলওয়েজ একটা কনফ্লিক্ট চলছিল। বাহমানি, এটা পরীক্ষায় আসে। এই যে পরীক্ষায় আসা এই কোশ্চেনটাকে ট্যাগ করে অ্যাকচুয়ালি কি 4টে অপশন দিয়ে দেবে, 3টে থাকবে, একটা নান অফ দিস করতে পারে। তো বিজয়নগর আর বাহমানির মধ্যে যে কনফ্লিক্টের কারণে 1 নাম্বার ছিল স্যার রায়চুর দোয়াব। তাহলে বিজয়নগর আর বাহমানির মধ্যে সব থেকে কনফ্লিক্টের কারণ ছিল কি? রায়চুর দোয়াব। এই রায়চুর দোয়াবটা অ্যাকচুয়ালি কি? তো কার কোন নদীর মধ্যবর্তী অঞ্চল? কৃষ্ণা অ্যান্ড তুঙ্গভদ্রা। কৃষ্ণা তুঙ্গভদ্রা। দ্বিতীয় যে অঞ্চলটা সেটা কি বলে? কৃষ্ণা অ্যান্ড গোদাবরী। কৃষ্ণা গোদাবরী কি এটাকে কি বলে? কৃষ্ণা গোদাবরীর দ্বীপ অঞ্চল বা বদ্বীপ অঞ্চল, ঠিক আছে, ডেল্টা। আর একটা স্যার 3 নাম্বার কি বলেছিলাম? কনকন। এই কনকনটা কিসের জন্য? এই দুটো কিন্তু স্যার কিসের ওপর ছিল? এই দুটো স্যার ছিল কিসের জন্য? চাষাবাদের জন্য, ইরিগেশনের জন্য। এখানে জমি খুব উর্বর জমি ছিল, ফার্টিলাইজ। কিন্তু কঙ্কন ছিল স্যার হর্সের জন্য। কারণ কি উত্তর ভারত থেকে যে হর্স আসতো সেটা কঙ্কনে আটকে দিত বাহমানি সাম্রাজ্য, তো বিজয়নগর পেতো না। তো বিজয়নগর এটা নিয়ে কনফ্লিক্ট করতো। তাহলে আমরা দেখব স্যার এখানে বিজয়নগর এবং বাহমানি সাম্রাজ্যের মধ্যে কনফ্লিক্টটা, তো বিজয়নগর এবং বাহমানি সাম্রাজ্যের মধ্যে যে কনফ্লিক্টের কারণ ছিল সেটা হচ্ছে 3টে। রায়চুর দোয়াব, যেটা কি কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর ওপর অবস্থিত। তারপরে স্যার কৃষ্ণা এবং গোদাবরী ডেল্টা অঞ্চল। আর একটা হচ্ছে কঙ্কন, যেটা হর্সের জন্য ফেমাস। এই দুটো অঞ্চল রায়চুর দোয়াব এবং কৃষ্ণা এবং গোদাবরী অঞ্চল, এই অঞ্চল দুটো স্যার উর্বর জমির জন্য ফেমাস ছিল। সেইটা নিয়ে স্যার বাহমানি এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্ব হতো। আর হর্সকে নিয়ে কঙ্কন, কারণ উত্তর ভারত থেকে যে হর্স আসতো সেটা কঙ্কনে আটকে যেত বিজয়নগর বাহমানি সাম্রাজ্য। সেইটা না পাওয়ার জন্য স্যার বিজয়নগর আর বাহমানির মধ্যে এই 3টে জিনিস নিয়ে অলওয়েজ কনফ্লিক্ট চলতো। ক্লিয়ার? নেক্সট।